আমরা একটু জেনে নিতে চাই বয়স্ক পেশেন্টদের, আপনারা বলছিলেন যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে থাকে এবং হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, একটু হাঁটতে গেলেই তার পেশিতে টান পড়ছে, তার ব্যথা হচ্ছে, বেশিক্ষণ হাঁটতে পারছেন না, আবার বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না। এরকম হরহামেশাই কিন্তু আমাদের সামাজিক অবস্থায় আমরা দেখতে পাই। আমাদের আত্মীয়স্বজনের মধ্যে অনেকে দেখতে পাই বা পেশেন্টরা এসেও কিন্তু কমপ্লেইন করেন। এক্ষেত্রে আসলে সলিউশনটা কি? কিভাবে তারা হাঁটু ব্যথা, কোমর ব্যথাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন? সে ব্যাপারটা যদি ছোট করে একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটুর ব্যথার যে মূল কারণ, অনেকগুলি কারণে হাঁটু ব্যথা হয়। তার মধ্যে আমরা বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে দেখতে পাই ডিজেনারেটিভ বা বয়সজনিত কারণে যে অস্টিওআর্থ্রাইটিস, সেটাই আমরা বেশি পেয়ে থাকি। এক্ষেত্রে কি হয়, জয়েন্টের ভিতরে আমাদের গাড়ির চাকার মধ্যে যেমন এক ধরনের ফ্লুইড থাকে বা গ্রিজ থাকে, আমাদের জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা আমাদের মুভমেন্টে সাহায্য করে। সাথে, সাথে জয়েন্টের যে একটি স্পেস থাকে, সেই স্পেসটা অনেক ক্ষেত্রে কমে যায়। বিশেষ করে ডিজেনারেটিভ কারণে, যেমন মাংসপেশির শক্তি কমে যায়, ফ্লুইডটা কমে যায়, জয়েন্ট স্পেস কমে গেলে তখন আমরা নিচে বসতে পারি না, নামাজের মতো বসতে অসুবিধা হয়, টয়লেটে বসতে, লো কমোডে বসতে অসুবিধা হয়, সিঁড়িতে ওঠানামা করতে অসুবিধা হয়। তো এক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটাকে একটা সমন্বিত চিকিৎসার কথা বলি। এক্ষেত্রে যেমন বয়স্ক মানুষদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ কিন্তু দীর্ঘদিন খাওয়া যায় না। সেক্ষেত্রে তাদের অন্যান্য যে সমস্যাগুলো থাকে, বিশেষ করে ডায়াবেটিস বা কিডনি ডিজিজ, এই জাতীয় সমস্যায় যারা আগে থেকে আক্রান্ত, তাদের পেইন কিলার কিন্তু আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে তার এই সাইনোভিয়াল ফ্লুইডটাকে আমরা বাড়ানোর চেষ্টা করি। সাথে, সাথে তার যে সারাউন্ডিং মাসল লিগামেন্ট গুলা আছে, সেই লিগামেন্ট গুলাকে আমরা রিল্যাক্স করতে পারি, মাসল পাওয়ার গুলো বাড়াতে পারি, তাহলে জয়েন্ট স্পেসটা বাড়ে। অনেক ক্ষেত্রে যে জয়েন্টের ভিতরে এক ধরনের ইনফিল্ট্রেশন করার প্রয়োজন পড়ে, হায়ালুরোনিক অ্যাসিড বা এই জাতীয় কিছু ইনজেকশন আছে, যেটা দিলে ফ্লুইডটা বাড়ে, কোনো ক্ষতিকর ইফেক্ট থাকে না। এর সাথে, সাথে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের মাধ্যমে জয়েন্টটাকে আমরা মুভেবল করতে পারি, জয়েন্ট ফ্রি করতে পারি। যার ফলে দেখা যায় যে, যে মানুষটা আগে নিচে বসে নামাজ পড়তে পারত না, সে কিন্তু আবার স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারে। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্র আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুবই অ্যাডভান্স স্টেজে চলে গেছে, যেটা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস বা অনেকের ক্ষেত্রে ভেরাস কিংবা ভালগাস ডিফর্মিটি তৈরি হয়ে যায়, আপনি জানেন। সেক্ষেত্রে অনেক সময় আমরা তাদেরকে ফিজিওথেরাপির মাধ্যমে তার উপশম কমাইতে পারলেও নিচে বসে নামাজ পড়াটা তাদের পক্ষে সম্ভব হয় না। সেটা একটা 10% বা 15% রোগীর ক্ষেত্রে। বাকি রোগীর ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে নামাজ পড়ার মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব হয়। তো এটা একটা বিষয়। ২ নম্বর হলো আপনি যেটা বলছিলেন যে কোমর ব্যথা। কোমর ব্যথা আসলে অনেক কারণ আছে। তার মধ্যে ডিজেনারেটিভ কারণ বলতে আমরা কয়েকটা বুঝি। একটা হলো যেমন লাম্বার স্পন্ডাইলোসিস। বয়সের সাথে, সাথে আমাদের যেমন চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, জয়েন্টের আ বিশেষ করে লাম্বার স্পাইনে যে ২ টা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। সেই ডিস্ক হাইট অনেক সময় কমে যায়। অনেক সময় পাশ দিয়ে ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। আবার অনেক ক্ষেত্রে এই ডিস্কটা একটু পিছনের দিকে সরে যে নার্ভের উপর কম্প্রেস করে। তো এরকম অনেক কারণেই এই কোমর ব্যথা নিয়ে বয়স্ক জনগোষ্ঠীরা আমাদের কাছে আসে। এক্ষেত্রে আমরা তাদের এই যে সমস্যাটা নিয়ে আসে, সেটাকে সমাধানের জন্য ফিজিওথেরাপির মাধ্যমে আমরা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি, এবং সেক্ষেত্রে দেখা যায় যে কারো ডিস্ক হার্নিয়েটেড হয়ে গেছে, ওইটাকে আমরা আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসি। কারো যদি ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে যায়, সেটাকে আমরা বাড়িয়ে দিয়ে কিছু এক্সারসাইজ থাকে যে মাংসপেশি লিগামেন্ট গুলা, মূলত এই লিগামেন্ট গুলা আমাদের স্পাইনের গঠনটাকে ধরে রাখে বা সঠিক জায়গায় ধরে রাখে, সেটাকে আমরা স্ট্রেংথ বাড়াই, যার ফলে জিনিসটা আবার যেন রিকারেন্টলি দেখা না দেয়। এই কয়েকটা জি। জিনিসের মাধ্যমে দেখা যায় তার কোমর এবং হাঁটু ব্যথা থেকে রিলিফ পেয়ে সে স্বাভাবিকভাবে তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে।